আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্ট গুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনা প্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনা প্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই 2-3 দিন আগে গাজীপুরে সেনা প্রধান, 3 বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে, এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে। যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না, এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে, তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম। ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক, তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আমরা ইতিমধ্যেই জানি সবাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এখন নতুন কাকে রাষ্ট্রপতি করবেন, নাকি ভারপ্রাপ্ত যিনি আছেন তিনি থাকবেন, সেটি এখনো পরিষ্কার নয়। যদিও সরকারি যে গেজেটে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়নি, মেজর হাফিজউদ্দিন আহমেদ যিনি স্পিকার ছিলেন। তো এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এমন একটা সময় সরিয়ে দেয়া হলো, বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কিংবা যিনি এখনো যার পদত্যাগপত্র দেখানো যায়নি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানোর জন্য যতগুলো কৌশল সরকার বা ডক্টর ইউনূস তারা আরোপ করার চেষ্টা করছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেয়া।
প্রশ্নটি হলো, যদি তাই হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে ফেলেই কি শেখ হাসিনার দেশে ফেরা ফেরা ঠেকানো যাবে? এটি নিয়ে কথা বলবো। আরেকটু আছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যিনি আবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে মাত্র দুদিন পরেই বাংলাদেশ সফরে আসছেন। আপনি আমার ভূমিকাটুকু শুনেছেন, এবং দুটি বিষয় মূলত আপনার কাছ থেকে একটু আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ যাই বলে শুনতে চাচ্ছি। প্রথম হচ্ছে, এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোতেই কি পথ পরিষ্কার হয়ে গেল কিনা বিএনপি বা ডক্টর ইউনূস, অর্থাৎ যারা শেখ হাসিনাকে ঠেকাতে চায় দেশে ফেরার? আর পরের অংশে আপনি একটু পর্যবেক্ষণ তুলে ধরবেন সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে। আপনি শুরু করুন আপনার মতো করেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা কি করে ঠেকানো যাবে, এই ব্যাপারে আমি খুব একটা পরিষ্কার ধারণা আমার, আমি বলবো যে আমি ঠিক খুব পরিষ্কার দুটো ব্যাপারকে লিঙ্ক করতে পারছি না। তার কারণটা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, এটার সাথে রাষ্ট্রপতি তার পদে থাকা না থাকা, আবার কে রাষ্ট্রপতি, সেটা তো খুব কাউন্ট করছে না। এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে ওনাকে গ্রহণ করবে, ওনাকে গ্রহণ করলে ওনার সাথে কি ধরনের কি করা হবে, ওনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, বা যেরকম কিছু কিছু মহল থেকে দাবি উঠছে যে ওনাকে ফাঁসি দিতে হবে, মানে এটা সরকারের ব্যাপার। আমার মনে হয় না এতে রাষ্ট্রপতির কোনো একটা বিরাট ভূমিকা আছে। রাষ্ট্রপতি থাকলেও, চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি থেকেও যেতেন, চুপ্পু সাহেবের কি খুব একটা কিছু করার ছিল? মানে গভর্নমেন্টের শেখ হাসিনা পলিসি কি হবে, হাউ দে উইল ডিল উইথ শেখ হাসিনা, এই ব্যাপারে চুপ্পু সাহেবের যে মানে ক্ষমতা, এই সরকারি গতিবিধির উপর প্রভাব ফেলার কতটা ক্ষমতা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না খুব একটা। কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দীর্ঘদিন কোনো রাষ্ট্রপতি থাকবে না, অ্যাক্টিং প্রেসিডেন্ট, এইটাও বোধহয় কনস্টিটিউশনালি নানা রকম সমস্যা আছে। হাফিজ সাহেবকে যদি পুরোপুরি রাষ্ট্রপতি হিসেবে সামনে প্রজেক্ট করে বিএনপি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এবং সেখানে অবভিয়াসলি বিএনপির মেজরিটি আছে পার্লামেন্টে, তারা হয়তো ওনাকে জিতিয়েও আনতে পারবেন। আপনি যেহেতু দাদা এই শাহাবুদ্দিনকে সরানো এবং শেখ হাসিনার ফেরানো আটকানো লিঙ্কটা নিয়ে একটু আপনার জায়গা থেকে একটু সংশয় প্রকাশ করেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই বিএনপি এনসিপি তারা বলে বেড়াচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন লন্ডনে গেছেন, তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, যদিও শাহাবুদ্দিন নিজে আবার সেটি অস্বীকার করেছেন। এবং এই ইস্যুটি তারা সামনে এনে এখন তার বিচার দাবি করছে, এমনকি তার ফাঁসিও দাবি করে ফেলেছে কেউ কেউ শাহাবুদ্দিনের। এবং কেউ কেউ বলছিলেন যে আশঙ্কা করা হচ্ছিল, যদি শাহাবুদ্দিন ক্ষমতায় থাকেন এবং শেখ হাসিনা দেশে ফেরেন, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি ওই যে মাঝখানে শহীদ জিয়া বলেছেন, জিয়াউর রহমানের কথা বলেছেন, স্তুতি করেছেন, সেখান থেকে ফিরে আবার শেখ হাসিনা যেই মুহূর্তে দেশে পা রাখবেন, শাহাবুদ্দিন আগের স্বরূপে ফিরে বড় কিছু একটা ওলটপালট করে ফেলবেন। এই আশঙ্কাটা, এই ভয়টা তাদের মধ্যে ছিল বলেই তাকে হয়তো আগেভাগে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা লিঙ্ক বলা হয় আর কি। আমার ঠিক সেটা মনে হয় না। কিন্তু শাহাবুদ্দিন সাহেব যদি খুব শক্ত লোক হতেন, উনি আগে ইমার্জেন্সি দেওয়ার সুযোগ ওনার ছিল। ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে দেশে একটা সার্বিকভাবে একটা জরুরি অবস্থা দিয়ে উনি আয়ত্তে আনার একটা চেষ্টা করতেন। এবং সেই ক্ষেত্রে আসল ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনী ওনার পক্ষে থাকবে কি থাকবে না, সেটা একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল। এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও যে টালোমালো অবস্থা, উনি একবার এদিক একবার ওদিক করে, হ্যাঁ, ওনার বউ শেখ হাসিনার সাথে কথা বলে, বুবু টুবু বলে, আবার উনি একেবারে অন্য লাইনে উনি আল হাজ টাজ হয়ে একটা জামাতের আমিরের সাথে ঘনিষ্ঠ। মানে এরা হচ্ছে সব দিক খেলছে। হ্যাঁ, দে আর কিপিং দেয়ার অপশনস ওপেন। কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এদের যে একটা বিরাট চিন্তার কারণ যে শেখ হাসিনা দেশে ঢুকলে শাহাবুদ্দিন একটা বিরাট কিছু করে ফেলবে, আই ডোন্ট থিঙ্ক সো। শাহাবুদ্দিনকে সরানোর অন্য কারণ আছে। শাহাবুদ্দিন যেই প্রশ্নটা আপনি তুললেন পরে, হ্যাঁ, আপনার ভূমিকায়, যে আমেরিকানদের ব্যাপার,
এই আমেরিকানরা চাইছে বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রপতির জন্য ওরা চায় মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসের মতো আদি অকৃত্রিম মার্কিন দালাল তো আর ওয়াশিংটন খুঁজে পাবে না। এখন ওনার ওই প্রাক্তন প্রেস সচিব অনেক বড় বড় কথা বলছে, হ্যাঁ, যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আর শেখ ইউনূস, মানে সে এমন একটা হাব ভাব যেন শেখ ইউনূস বাংলাদেশকে কৃতার্থ করেছে। উনি নিজে ক্ষমতা ভোগ করার জন্য উনি ক্ষমতা নিয়েছিলেন, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে ইন্টারিম গভর্নমেন্টে, এবং উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকারই তো ইচ্ছা ছিল না, নানাও চাপে পড়ে ওনাকে নির্বাচন দিতে হয়েছে, কেন উনি ওনার চামচাদের দিয়ে এই গল্প তো চালু করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার যে ব্লগার ব্রিগেড আছে যারা ওনার থেকে টাকা পয়সা পায়, বা ওনার যারা কর্তা মার্কিন, তাদের ওই ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি যেসব ব্লগার বাহিনী পৌঁছে টোষে, ওগুলি আমরা জানি সব। তো এর জন্য, এবং ব্লগার কেন, আমরা তো মাহফুজ আনামকে তো দেখলাম ডেইলি স্টারে একদম আকুতি জানিয়ে এডিটোরিয়াল, স্পেশাল এডিটোরিয়াল লিখে ফেললেন তিনি যেন পদত্যাগ না করেন, যখন আগেরবার তিনি পদত্যাগের একটা নাটক করেছিলেন সেই সময়। তাকে রাখার জন্য তো তারা মরিয়া হয়েছিলেন, এখনো আছেন। না না, এরা সবই ঘুরে ফিরে এদের টিকি ওয়াশিংটনে বাঁধা। এরা আমেরিকান ডিপ স্টেটের বিভিন্ন ক্যাটাগরির এজেন্ট, আপনি বুঝতে পারছেন তো? মানে ফার্স্ট রেট এজেন্ট, সেকেন্ড রেট এজেন্ট, কে কতটা ক্ষমতাবান, কাকে দিয়ে কতটা আমেরিকান পারপাস সার্ভড হবে, আমেরিকানরা এইসব এজেন্ট গ্রেডিং করে। ইন্টেলিজেন্সের দিস এ ওয়েল নোন প্র্যাকটিস, যে সে A+ এজেন্ট, A- এজেন্ট, এইসব ব্যাপারটা আবার আছে। ইউনূস হচ্ছে একদম ওদের সব থেকে ট্রাস্টেড লোক, কারণ ইউনূসকে সেই 70-এর দশকের শেষ থেকে আমেরিকানরা নার্চার করেছে, বিল্ড আপ করেছে। হ্যাঁ, উনি ওই দেশে পিএইচডি করেছেন, এমন কিছু বিশাল পিএইচডি, যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। মানে আই ডোন্ট থিঙ্ক ভেরি হাইলি অফ ইউনূস অ্যাজ অ্যান একাডেমিক অর এ রিসার্চার, কিন্তু হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান। মালটা কোথায় আছে খুব ভালো চেনে, এবং সেটা কি করে কি ফিটিং করতে জানে, এবং তার জন্য উনি ওনার মাথা বিক্রি, আরো অনেক কিছু বিক্রি করতে উনি আছে, সেটা আমরা জানি। প্রশ্নটা এখানে একটাই, যে আমেরিকানস আর ভেরি কি, ওরা একটা ব্যাপারে খুব শঙ্কিত হয়ে পড়েছে মারুফ ভাই, যেটা আমি জানি, আই নো ইট ফর এ ফ্যাক্ট, এন্ড দ্যাট ইজ এই তারেক সাহেব যে চীনে গেলেন, মালয়েশিয়া হয়ে চীনে গেলেন, মালয়েশিয়াটা তো কোনো না, আসল হচ্ছে চায়না, এবং চায়না যে 10-12টা বড় প্রজেক্ট করার অঙ্গীকার করেছে, স্পেসিফিকলি কোন প্রজেক্টে কত লগ্নি করবে সেগুলিও স্পেসিফাই করেছে। তার মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলি বড় বড় পোর্ট প্রজেক্ট আছে, যেমন মংলা বন্দরটা তারেক গভর্নমেন্ট পুরোপুরি চায়নার হাতে দিয়ে দিচ্ছে, ওখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। পায়রাতেও প্রজেক্ট হচ্ছে, আনোয়ারা যেটা চিটাগাঙে। তার মানে কি? তার মানে যে চাইনিজদের একটা বঙ্গোপসাগরে ভালো রকম এন্ট্রি হবে, তার কারণ যখন তারেক সাহেব চীনে, চাইনিজরা এটা পরিষ্কার করেই বললো যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, যার থ্রু দিয়ে চায়না বঙ্গোপসাগরে ঢোকার একটা রাস্তা পায়, এই করিডোরটা এখন বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। দিস ইজ এ চাইনিজ জিও পলিটিক্যাল মুভ। এটা আপনাকে, এটা ভূ রাজনৈতিক একটা বড় রকমের চাল চীন দিয়েছে দাবার বোর্ডে। এটাতে আমেরিকানরা খুব শঙ্কিত। কেন? আমেরিকানরা বেশ কিছুদিন ধরে ডক্টর ইউনূসের সময় একটা চেষ্টা ওদের ছিল যে রাখাইন করিডোর, তখন ওয়াকার সাহেব রাজি হয়নি, উনি ব্লাডি করিডোর টরিডোর বলে গালিগালাজ করেছেন। তারপরে উনিও আমেরিকানদের লাইনে পড়ে গেছেন। হ্যাঁ, পড়ে গেছেন কারণ ওনার নিজের চাকরি বাঁচানোর জন্য। তো যাই হোক, এখানে যেটা ব্যাপার, যে এখানে আপনার আমেরিকানরা ওই রাখাইন করিডোর মানে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটা একসময় আরাকান প্রদেশ ছিল, ওই করিডোরটা আমেরিকানরা চাইছে। ওখান দিয়ে আমেরিকানরা ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র বিভিন্ন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদেরকে দিয়ে ওরা চাইছে যে মায়ানমারে এরা অঘটন ঘটাবে। মায়ানমারের যে মিলিটারি সরকার, যেটা এখন অবশ্য ওখানে ইলেকশন হয়েছে, যে মিলিটারি ডিক্টেটর ছিল সে নিজের রাষ্ট্রপতি হয়ে গেছে, তাই সেনাবাহিনী মায়ানমার কন্ট্রোল করে। ওরা চীনের পকেটে, ওরা একদম চাইনিজ, মানে
স্ক্রুজ বলতে পারেন। জি। ওদের মানে ওইখানে আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মায়ানমারে এই মিলিটারি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে প্রয়োজনে মায়ানমারে 2-3টে স্টেট মানে যাতে হয়, স্বাধীন রাজ্য, আরাকান স্বাধীন প্রদেশ, কাচিন টাচিন এগুলি। এখানে ওদের অন্য অনেক ব্যাপার আছে, ক্রিটিক্যাল মিনারেলস যেগুলি যে রেয়ার আর্থ বলে ওইসবের বিরাট খনি মায়ানমারে, ওগুলি আমেরিকা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এবং মেইনলি চাইনিজদের যে আউটলেট ইন্টু বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলে চাইনিজরা ঢুকতে পারলেই কিন্তু ভারত মহাসাগরে তারা ঢুকতে পারবে। মানে চায়নার ব্যাপারটা আপনি দেখুন, চায়না খুব বড় মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, কিন্তু চায়না মানে ভূগোল চায়নার প্রতি অতটা, জিওগ্রাফি ইজ নট ভেরি কাইন্ড টু চায়না। চায়নার যে উপকূল, এটা খুব ছোট উপকূল এবং পূর্ব এশিয়ার দিকে, বুঝতে পেরেছেন? এই জন্য চায়নার বরাবরই একটা স্ট্র্যাটেজি ল্যান্ড টু সি অ্যাক্সেস। সিনজিয়াং দিয়ে ভারত মানে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর সেটা দিয়ে ওরা বালুচিস্তানে গোয়াদার বন্দর করেছে, যাতে ওখান থেকে আরব মহাসাগরে ওরা ঢুকতে পারে এবং ইন্ডিয়ান ওশান। এই দিক দিয়ে ওরা চায়না মায়ানমার দিয়ে একটা করিডোর করেছে, দুটো এই প্যারালাল করিডোর, ল্যান্ড টু সি করিডোর। এগুলি হচ্ছে চায়নার ভারত মহাসাগরে ঢোকার মেইন পথ। এটা আমেরিকানরা ব্লক করতে চায়। এর মধ্যে বাংলাদেশ ফেসে গেছে। কেন? ইউনূস সাহেব বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে। ইউনূস সাহেব মোটামুটি উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকানদের একটা বুঝিয়ে গেছিলেন যে রাখাইন করিডোর টরিডোর করা যাবে। ওয়াকা একটু ঝামেলা করছে, সেনাবাহিনী ঝামেলা করছে, বাট ইফ দি প্রেসিডেন্ট হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস, এটা বোঝার চেষ্টা করে যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সেনাবাহিনী। এই রাষ্ট্রপতি যদি আমাদের লাইনের লোক হয়, তো আমেরিকানদের সেটা বুঝিয়েছে যে রাষ্ট্রপতি লাইনের লোক হলে সেনাবাহিনীও লাইনে পড়ে যাবে, লাইনে পড়তে বাধ্য হবে। সুপ্রিম কমান্ডার, প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। এটা ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। এই জায়গাতে এখন এই চুপ্পু সাহেবকে সরানোর মেইন খেলাটা হচ্ছে আমেরিকানদের খেলা। রিমুভ দিস প্রেসিডেন্ট, সে শেখ হাসিনার লোক, সে আমাদের কথা সঠিকভাবে শুনবে না, সে নানা রকম কায়দা কানুন করবে, ওকে সরাও। এবং সরিয়ে এই যে আপনি বললেন সার্জিও গোর ওখানে যাবে, তো সার্জিও গোরের আগে আরেকটা লোক ওখানে ঢুকে পড়েছে, সেটা আপনি জানেন? সে সিআইএ সাবেক একজন, জি সাবেক, কিন্তু সে সাবেক হলেও সে এখনো তো কর্মরত। কেমন কর্মরত জানেন? সে সিকিউরিটি এজেন্সি চালায় যা, এবং সিআইএ আজকাল আপনি জানবেন যে অনেক জায়গাতেই এই ডিফেন্স কন্ট্রাক্টর, এই ধরনের যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশনকে সামনে রেখে ওরা কাজ করে। যেসব অর্গানাইজেশন চালায় মূলত তাদেরই প্রাক্তনী অফিসাররা, যাদের সারা পৃথিবী সম্বন্ধে জ্ঞান আছে। এবং এই যে লোকটা যে গেছে ওখানে, জেরাল্ড হ্যামিল্টন, এর বউ কিন্তু বাংলাদেশের ক্রিশ্চিয়ান লোরে। হ্যাঁ, আপনি আগের রিপোর্ট দেখুন। এই লোকটা যখন সিআইএ তে কাজ করে, জামাইকা স্টেশন চিফ, তখন জামাইকার যে অ্যাম্বাসেডর, তার কাছে এর বউ নালিশ করে এসে আমাকে মারধর করেছে, এই করেছে, মানে ওয়াইফ বিটিং, মানে বউ পেটানোর অভিযোগ এই জেরাল্ডের বিরুদ্ধে। এবং তার সেই বাংলাদেশি বউ সেসব নালিশ টালিশ, তারপরে তাদের ডাইভোর্স, অনেক গোলমাল হয়। প্রশ্ন হচ্ছে এই লোক বাংলাদেশ জানে, এই লোক দক্ষিণ এশিয়াতে কাজ করে যাওয়া লোক, এবং এর যে ডিফেন্স এজেন্সি যেটা আছে ওটাকে সামনে রেখে আমেরিকা এখানে ইন্টেলিজেন্স অপারেশন চালাতে প্রস্তুতি নিয়েছে। যেমন ওদের আরেকটা এরকম লোককে মায়ানমারের ভিতরে ঢুকিয়ে ওখানকার গেরিলা বাহিনীগুলিকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। হ্যাঁ, ম্যাথিউ ভ্যান ডাইক, তার অর্গানাইজেশনটা কি সানস অফ লিবার্টি। তো সে লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে সিরিয়াতে যুদ্ধ করেছে এই আসাদ গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে যেখানে সিআইএ একটা গোলমাল পাকিয়ে সরকার পতন ঘটাতে যাচ্ছে, সেখানে ম্যাথিউ ভ্যান ডাইক। এখন মায়ানমারও সেটা তারা চাইছে। ম্যাথিউ ভ্যান ডাইক বার্মাতে ঢুকে, মায়ানমারে ঢুকে ওইসব বিভিন্ন গেরিলা গোষ্ঠীতে ট্রেনিং করে যখন ফিরে আসছিল উত্তর পূর্ব ভারত দিয়ে, মারুফ ভাই তাকে ইন্ডিয়ানরা অ্যারেস্ট করে, এবং আমেরিকানদের শত চাপ সত্ত্বেও ইন্ডিয়ানরা তাকে ছাড়ছে না, তাকে জেলে ঢুকে রেখেছে। এতে ইন্ডিয়ার উপর বেজায় নাখুশ হয়েছে আমেরিকা, ট্রাম্প সাহেব এবং তার যারা ওইসব গোয়েন্দা টোয়েন্দা, যারা গোলমাল পাকায় পৃথিবীর সবখানে গিয়ে, তারা ইন্ডিয়ার উপর খুব নাখুশ।
এই জন্য আমাদের সাথে নানা রকম তারা গোলযোগ করছে, শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এটা করছে ওটা করছে। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের গুরুত্বটা এই কারণেই আমেরিকার কাছে যে ইন্ডিয়া ওদের সাথে মায়ানমারের ব্যাপারে কোঅপারেট করছে না, কারণ ইন্ডিয়া আমেরিকার মতো মায়ানমার ভেঙে যাক, 2-3টে রাষ্ট্র এটা চায় না। এখানে ইন্ডিয়ার সাথে চীনের স্বার্থ এক জায়গায়। আমরা ইন্ডিয়া এবং চায়না দুজনেই চাই যে মায়ানমার একটা একটা ইউনাইটেড স্টেট হিসেবে, মানে একটা রাষ্ট্র হিসেবে ওটা টিকে থাকুক। ওটা 2-3 ভাগ হয়ে এখানে আবার একটা সিভিল ওয়ার, একটা গোলযোগ, গোলমাল, এটা আমরা চাই না। ইন্ডিয়াও চায় না, এটা চায়নাও চায় না। ইন্ডিয়া হয়তো চায়নার বেশি প্রভাব ওখানে বেড়ে যায়, সেটা আটকাতে চায়, কিন্তু তাই বলে আমেরিকানরা এখানে ঢুকে গোলযোগ পাকাবে, এখানে একটা কেওস হবে, এটাও ইন্ডিয়া চায় না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়ার মেইন মায়ানমারের দুটো বিরাট স্বার্থ আছে, দুটো কানেক্টিভিটি প্রজেক্ট। একটা হচ্ছে কলকাতা থেকে সিথওয়ে, যেটা আরাকান বা রাখাইন প্রদেশের বন্দর এবং রাজধানী, ওই অবধি, এবং ওখান থেকে কালাদার নদী হয়ে পালেটোয়া, তারপরে মিজোরাম, মানে অল্টারনেট রুট টু নর্থ ইস্ট ইন্ডিয়া। একটা বিকল্প রাস্তা উত্তর পূর্ব ভারতের জন্য মায়ানমারের ভিতর দিয়ে, এটা ইন্ডিয়া কমপ্লিট করতে চায়। কারণ যেই রাস্তাটা উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়া শেখ হাসিনার সময় ট্রানজিট এগ্রিমেন্ট, এখন এই সরকারের নানা রকম ধ্যানাই প্যানের ফলে ইন্ডিয়া এই ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত বোধ করছে, যে কি জানি এটা কি করবে, তারেক সরকারের ব্যাপার সেবার বোঝা যাচ্ছে না। তো এর জন্য ইন্ডিয়া চাইছে ওই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট কমপ্লিট করতে। তো ইন্ডিয়া কোনো অবস্থায় চায় না যে মায়ানমার একটা বিরাট কেওয়াস হোক, এবং এই কেওয়াস হয়ে মায়ানমার 2-3টে রাষ্ট্রে ভেঙে যাবে, আর আমেরিকানরা যেটা চায়। সো এখানে ইন্ডিয়া এবং আমেরিকা দে আর নট ইন লাইন, এবং এর জন্য দেখবেন যে আমাদের টাইট দেওয়ার জন্য আমেরিকানরা আমাদের এই কে জড়িয়ে কিছু কেস টেস, যে রয়্যাল অফিসাররা ওই শিখ লিডারকে মারার ষড়যন্ত্র করছিল, এবং এখানে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের নামেও সমন এসছে। তো আমেরিকার সাথে আমাদের মানে রিলেশন এখন খুবই খারাপ অবস্থায় আছে। এর জন্যই বাংলাদেশের গুরুত্ব। এখন বাংলাদেশে যদি এই করিডর চীন যেটা করতে চাইছে, এটা আমেরিকাকে আটকাতে হয়, তাহলে রাষ্ট্রপতি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন, ওরা তারেক সাহেবের উপর ভরসা করতে পারছেন না। ওরা তারেক সাহেবকে নানা রকম ভুজুং ভাজুং দিল, তারেক সাহেব চীনে